কন্টিনেন্টাল খাবার অনেকেই খেতে পছন্দ করেন, বাট বানানোটা ডিফিকাল্ট ভেবে অনেকেই আছেন যারা এই আইডিয়াটাকে স্কিপ করেছেন। তাই একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাচ্ছি, যেটা আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও অবশ্যই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন ব্রেস্ট, ম্যাশ পটেটো আর গ্রিল ভেজিটেবলের। আচ্ছা, সবার প্রথমে আমি এখানে 4টে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। অলমোস্ট এখন সব বাড়িতেই নিউক্লিয়ার ফ্যামিলি, সেই জন্য আমি এখানে 4টি করে দেখাচ্ছি, যাতে পরিমাণগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। আচ্ছা, সবার প্রথম যেটা আপনাদের করতে হবে, এরকম একটা পেপার টাওয়াল বা সুতির কাপড় দিয়ে ট্যাপ করে এর যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটাকে বের করে দিতে হবে। তা না হলে চিকেন ব্রেস্টের ওপরে যে কালারটা আসে সেটা কখনোই আসবে না। একদিকটা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে করে নিন। আবারও বলছি, এই প্রসেসটা কিন্তু অতি অবশ্যই করবেন। এইরকমই আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com থেকে। আর সেখানেও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ছাড়াও থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদিও ডিসক্রিপশানে দেওয়া আছে, তাও বলে রেখে কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনগুলোর মধ্যে এখন কোনো রকম ময়েশ্চার নেই। এবার এটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। অনেকেই আছেন যারা বলেন শেফরা কেন এই অতটা উপর থেকে নুনটা দেন। তার কারণ হলো, আপনারা যদি এইভাবে কাছ থেকে দেন তাহলে দেখবেন নুনটা একটা জায়গার মধ্যেই পড়ছে, আর এইভাবে একটু ওপর থেকে দিলে দেখবেন নুনটা একদম ইকুয়ালি ছড়িয়ে যাবে। তাই এই একইভাবে দুদিকেই আমি ভালো করে নুন আর গোলমরিচটাকে ছিটিয়ে দিলাম। তারপর আমি এটাকে রেস্টিংয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর এপাশে এতক্ষণে ম্যাশ পটেটোর জন্য আলুগুলোকে আমি আগে থেকেই বয়েল করে নিয়েছি। এটাকে আমি সবার প্রথম গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিয়েছি। যখন মোটামুটি এটা একটু ঠান্ডা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে আমি এরকম একটা সাইড টাওয়ালের উপরে নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে নিলে দেখবেন হাতে আর গরমটা লাগবে না। এই গরম অবস্থাতেই আলুর খোসাটাকে আপনাদের ছাড়িয়ে নিতে হবে। অনেকেই ভাবছেন আলুর খোসাটা যদি ছাড়িয়ে তারপরে বয়েল করা যেত তাহলে কি হতো। সেটা করলে আলুর মধ্যে অনেকটাই জল অ্যাবজর্ব হতো, যার কারণে ম্যাশ পটেটোর টেস্টটা অতটা ভালো আসতো না। আর এই গরম গরম করার কারণে দেখবেন এটা এই সময় একদম নরম থাকে, যার জন্য এরকম একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে প্রেস করলেই দেখবেন ইজিলি এটা ভালোভাবে স্ট্রেন হয়ে যাচ্ছে বা গ্রেট হয়ে যাচ্ছে। আর এই গরম থাকা অবস্থাতে করলে দেখবেন এর টেক্সচারটা অনেক ভালো আসে। তাহলে 3টে আলু আমাদের এখানে ভালোভাবে গ্রেট করা হয়ে গেল। এবার আমরা ফাইনালি ম্যাশ পটেটোটা বানিয়ে নেব। তার জন্য আলুটাকে আমি এরকম একটা সসপ্যানের মধ্যে ট্রান্সফার করছি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার, সাথে অবশ্যই স্বাদ মতো একটু নুন আর ব্ল্যাক পেপার পাউডার। তারপর গ্যাসটা অন করে এটাকে ভালোভাবে মেশাতে থাকুন। আলুটা ঠান্ডা হয়ে গেলে এটা আপনারা কখনোই করতে পারবেন না, এই টেক্সচারটা একদমই আসবে না। আচ্ছা, এবার যখনই দেখবেন আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে 250 ml মতো দুধ। দুধটাকে অতি অবশ্যই দেওয়ার আগে একবার কিন্তু ফুটিয়ে নেবেন, আর চেষ্টা করবেন এরকম একটু গরম দুধই দিয়ে দেওয়ার। ব্যাস, এটাকে মিশিয়ে নিলেই আপনাদের ম্যাশ পটেটো কিন্তু একদম পারফেক্টলি রেডি। বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে এটাই আপনাদের দেওয়া হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা বাড়িতে বানানো কতটা সহজ। আচ্ছা, নুনটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন, যদি একটু কম লাগে তাহলে আবার একটু দিয়ে দেবেন। আচ্ছা, এবার আমি গ্রিল ভেজিটেবলের জন্য ভেজিটেবলগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। ভেজিটেবলগুলো দেওয়ার আগে অতি অবশ্যই এখানে সামান্য একটু নুন দিয়ে দেবেন। ভেজিটেবলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস আর ব্রোকলি। তার মধ্যে গাজরটা আমি এই কারণে দিলাম কারণ এটা রুট ভেজিটেবল। আর যখনই দেখবেন গাজরটা মোটামুটি 30 to 40% মতো ব্লাঞ্চ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন বিনস আর ব্রোকলিটা। এবার এই ভেজিটেবলগুলো ভালো করে ব্লাঞ্চ হয়ে গেলেই তুলে নিয়ে আপনাদের রেখে দিতে হবে এটাকে ঠান্ডা জলের মধ্যে, যাতে এই ভেজিটেবলগুলোর কালারটা ঠিক থাকে আর এটা ওভারকুক না হয়।
এবার আমি ফাইনালি চিকেন ব্রেস্টগুলোকে কুক করে নেব। আর তার আগে অতি অবশ্যই একবার এইভাবে আপনাদের ট্যাপ করে নিতে হবে, কারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নুন দেওয়ার কারণে চিকেনের যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা আবারও বেরিয়ে এসছে। আর শুধু একদিকে নয়, দুদিকটাই ভালোভাবে এইভাবে ট্যাপ করে নেবেন। আচ্ছা, এবার এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। যেহেতু আমরা এটা ননস্টিকে করছি, তাই এখানে আপনাদের খুব বেশি তেল দিতে হবে না। বাট যদি আপনারা আয়রন প্যানে করেন সেক্ষেত্রে সামান্য একটু বেশি তেলটা দিয়ে দেবেন। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই চিকেন ব্রেস্টগুলোকে এইভাবে দিয়ে দিন। কখনোই প্যানটাকে খুব বেশি ওভারক্রাউড করবেন না। খুব বেশি চিকেন ব্রেস্ট একসাথে দিয়ে দিলে এর যে গ্রিল মার্কটা হবে সেটা আপনারা পাবেন না। তখন এই চিকেনগুলো ভালো করে গ্রিল না হয় ওভারক্রাউড প্যানের জন্য দেখবেন স্টিমে পরিণত হবে, আর তখনই দেখবেন চিকেন থেকে জলটাও ছাড়া শুরু হচ্ছে। তাই অতি অবশ্যই এরকম দুটো পিস করে নেবেন। আচ্ছা, এরই সাথে ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য 2-4টে কোয়া রসুনেরও এখানে দিয়ে দিতে পারেন। মনে রাখবেন এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে এর কালারটা চলে আসলো ভেতর থেকে কিন্তু এটা কাঁচাই থেকে যাবে। একদিক হয়ে গেলে পাল্টে নিয়ে আমি অপর দিকটাও কুক করে নেবো। বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমে কিন্তু আমি খুব বেশি কালার দিয়ে দিইনি, তার কারণ এরপরেও আমাদেরকে পাল্টে নিয়ে কুক করে নিতে হবে। সেই জন্য প্রথমেই আপনারা একদম বেশি কালার দিয়ে দেবেন না, হালকা রকম একটু কালার আসলেই তুলে নিয়ে অপর দিকটা ভালো করে কুক করে নেবেন। খুবই সিম্পল প্রসেস, বাট এই টেকনিকগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার নিচের দিকটা একটু ভালোভাবে কুক হয়ে গেলে পাল্টে নিয়ে আমি আবারও অপর দিকটা কুক করে নিচ্ছি। এবার এই সেম প্রসেস আপনাদের ফলো করতে হবে মিনিমাম 12 থেকে 13 মিনিটের জন্য। লো ফ্লেমে মোটামুটি 12 থেকে 15 মিনিট লাগলেই দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায়। আচ্ছা, এবার বলি পারফেক্ট চিকেন ব্রেস্ট বানানোর আসল সিক্রেটটা। এটা হলো চিকেন ব্রেস্টটাকে আপনাদের প্যানের মধ্যে কুক করে নিতে হবে মিনিমাম 85 to 90% মতো, আর বাকিটা যেটা কুক হবে সেটা হবে রেস্টিংয়ে। বাট তুলে নেওয়ার আগে আপনারা বুঝবেন কিভাবে এটা 85 to 90% মতো কুক হয়ে গেছে। তার জন্য চিকেনটাকে এইভাবে প্রেস করলেই দেখবেন খুব বেশি নরম থাকবে না, বাট হালকা একটু নরম থাকবে বা এরকম বাউন্স ব্যাক করবে। তাহলে বুঝবেন এটা 85 to 90% মতো কুক হয়ে গেছে। ব্যাস তখন এটাকে তুলে নিয়ে এরকম একটা জালির মধ্যে রেখে দিন, যাতে এর যে এক্সেস জুসটা থাকে সেটা নিচে পড়ে যায়, আর এটা দুদিক থেকে আস্তে আস্তে রেস্টিংয়ে থাকে। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের এর সসটাও বানিয়ে দেখাচ্ছি। তার জন্যই একই প্যানে যেখানে আমরা চিকেনটা কুক করলাম সেই তেলই দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, ধরে নিন ওই 3-4 চামচ মতো, যেটাকে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না। সামান্য একটু হালকা হালকা এরকম কালার আসলেই দিয়ে দিতে হবে এখানে 1 চা চামচ মতো রসুন কুচি, আর সেটাকেও পেঁয়াজের সাথে একবার ভালো করে ভেজে নিন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। একটু কুক হলেই আপনারা বুঝতে পারবেন এর যে কাঁচা গন্ধটা এখন পারফেক্টলি চলে গেছে। ব্যাস এবার এখানে আপনাদের দিয়ে দিতে হবে চিকেন স্টক। আমি যে চিকেন ব্রেস্টগুলো বোনলেস করেছিলাম তারই 1-2টো বোন নিয়ে আমি এখানে জলে ফুটিয়ে নিয়েছি, আর সেটাই আপনাদের দিয়ে দিতে হবে এখানে ছেঁকে নিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে রিডিউস করতে থাকুন, আর সাথে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য একটু বাটারও এখানে দিয়ে দিতে পারেন। এবার যখনই দেখবেন এটা একটু রিডিউস হয়ে এসছে তখন এখানে অ্যাড করে দিন ফ্রেশ ক্রিম, যেটাকে আমাদের একবার ভালো করে মিশিয়ে নিয়ে রিডিউস করে নিতে হবে। বাট তারই সাথে মিশিয়ে দিতে হবে অবশ্যই স্বাদ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। অ্যাকচুয়াল রেসিপিটা করতে গেলে দেখবেন এর প্রসেসগুলো অনেকটাই, বাট আমি চেষ্টা করছি টেস্টটাকে কম্প্রোমাইজ না করে যত সহজে বাড়িতে এটা করে নেওয়া যায়। বাট আপনারা যদি এর অথেন্টিক রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম রিডিউস হয়ে যাবে। আর ওপাশে চিকেনটা রেস্টিংয়ে থাকার পরে যে জুসটা বেরিয়েছে সেটাও কিন্তু আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে দেখবেন এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার এটা যতক্ষণ রিডিউস হচ্ছে ততক্ষণ আমি এখানে ভেজিটেবলটা একটু সতে করে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ অলিভ অয়েল, আর তারপর তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো 1 চা চামচ মতো রসুন কুচি, যেটাকে হালকা একটু ভেজে নিয়ে যে ভেজিটেবলগুলো আমরা ব্লাঞ্চ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, সাথে যদি একটু গ্রিন পিস থাকে তাহলে সেটাও অ্যাড করে দেবেন। আচ্ছা, এখানে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই আমি পুরো রেসিপিটা করছি কিন্তু 4 জনের জন্য, তাই যদি আপনারা 1 জন বা 2 জনের জন্য করেন অতি অবশ্যই পরিমাণগুলো কিন্তু কমিয়ে নেবেন। আর এই ভেজিটেবলগুলোকে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, জাস্ট একটু সতে করে নিলেই হবে। আর তারই সাথে অতি অবশ্যই একটু নুন আর গোলমরিচও দিয়ে দেবেন। আর ভালো করে সতে হয়ে গেলেই তুলে নিয়ে এটাকে পরিবেশনের জন্য। আর এপাশেও দেখুন এতক্ষণে সসটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্টলি এসে গেছে। এবার এই সব কিছুকে আমি পরিবেশন করে নেবো। তার আগে আমি আপনাদের চিকেনটাকে কেটে দেখাচ্ছি। রেস্টিংয়ে থাকার কারণে এটা কতটা সফট আর জুসি থাকছে সেটা আপনারা এখনই দেখতে পাবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত সফটলি কেটে যাচ্ছে, আর ভেতরটাও দেখুন এখন কতটা জুসি আছে। এবার থেকে যদি আপনাদের এরকম চিকেন ব্রেস্ট খেতে ইচ্ছে হয় আশা করি আর অত টাকা দিয়ে আপনাদের রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই একদম সহজভাবে করে নিতে পারবেন।
তাহলে চলুন একে একে আমি সব কিছু আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।